আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। দিন ধরে একটা অভিযোগ বারবার উঠছিল, সেটা হচ্ছে তারকেশ্বরে আপনারা জানেন বাবার মাথায় জল ঢালতে যায় এবং রীতিমতো বাঁকে করে প্রায় কয়েকশো কিলোমিটার, অনেকে আছে 100 কিলোমিটার, কেউ 50 কিলোমিটার, কেউ 100 কিলোমিটারের বেশি প্রতি বছর এই শ্রাবণ মাসে জল ঢালতে যান বাবার মাথায়। তারকেশ্বরে প্রচুর লোক হয়। যেমন ধরুন আপনি মতুয়াদের যে উৎসব হয় বারুণী মেলা ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে, তো অনেকটা সেরকমই তারকেশ্বরেও এরকম মানুষ যান এবং সেখানে বাবার মাথায় জল ঢালতে যান। প্রচুর ভিড় হয়, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। কিন্তু এবার এটা নিয়ে হচ্ছে দুর্নীতি, এত বছর ধরে চলছে কিন্তু কোনোদিন এরকম ওঠেনি। কিন্তু এবারে সেখানে বিধায়ক হয়েছেন বিজেপির সন্তু পান, যে রিপাবলিক টিভির সেই হকার সাংবাদিক ছিল। তো এবারে বিধায়ক হওয়ার পর থেকে ওই এলাকায় নানা রকম সমস্যা, বিজেপির মধ্যেকার গোষ্ঠী কন্দল তো বেড়েছে এবং মাঝে মাঝেই বিভিন্ন ঝামেলা চলছে, আদি নব্বর মধ্যে ঝামেলা চলছে। কারণ যারা আদি আছে তারা আবার একে পছন্দ করছে না, সন্তু পানকে, তো বলে আদি নব্বর মধ্যে প্রচুর মারামারি চলছে। এবার এবারে যেটা খবর এসছে সেটা হচ্ছে, আমি আপনাদের কাছে ভিডিও দেখাবো। এই গত কয়েকদিন ধরে এটা প্রচার করা হচ্ছিল যে তারকেশ্বর নিয়ে এটা মিথ্যা প্রচার চলছে সোশ্যাল মিডিয়ায়। এবার আমি ওই জন্য প্রায় 4খানা ভিডিও সংগ্রহ করেছি, যেখানে পরিষ্কার করে দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে, রীতিমতো তর্কাতর্কি হচ্ছে। সেটা হচ্ছে তারকেশ্বরে সেই লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং সেই ভিড়ের মধ্যে ভিআইপি লাইনে যদি আপনি তাড়াতাড়ি যেতে চান, এমনি তো জল ঢালতে গেলে আপনাকে কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে ঠেলাঠুলি করে, মানে গরু ছাগলের মতো করে। তো কিন্তু ভিআইপি লাইনে যদি যেতে চান তাহলে 100 টাকার টিকিট আছে, 200 আছে, তার বেশিও আছে। অনেকে এখানে দাবি করছেন 500 টাকা 1000 টাকা পর্যন্ত নিচ্ছে যারা ভিআইপি, মানে খুব হেভি ওয়েট লোকজন যদি কেউ যায়। তারা একদম গড়গড় করে পাশে লাইনে দুপাশে লোক দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে গড়গড় করে বাবু একদম বাবার মাথায় জল ঢালতে যাবেন, কোনো বাধা বিপত্তি নেই, লাইন নেই, কোনো অশান্তি নেই, ফেলো করি মাখো তেল। মানে এরা ভগবানকে বা শিবকে বা যাই হোক করে একটা ধর্মকে নিয়ে ব্যবসা, খুব সুন্দর। এতদিন এই ব্যবসাটা ছিল না, এতদিন মোটামুটি ওখানকার পানীয় জল, লাইটিং, বাকি পরিষেবা প্রশাসন দেখতো, সরকার দেখতো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর এখানে এবার তোলাবাজি শুরু হয়েছে দর্শনার্থীদের কাছ থেকে। মানে যে ধার্মিক মানুষ, ধর্মভীরু মানুষগুলো সেখানে বাবার মাথায় জল ঢেলে পুণ্য অর্জন করতে যাচ্ছেন, তারা কি পুণ্য পাচ্ছেন কি পাচ্ছেন না, কিন্তু সেখানে বিজেপি নেতারা কিন্তু ভালো কামিয়ে নিচ্ছে। এবার অনেকের অভিযোগ করছেন যে সন্তু পান ইলেকশনে প্রচুর টাকা খরচা করেছেন মানে পার্টির তরফ থেকে, এবার সেই টাকা কালেকশনে নিয়ে গেছে। কারণ ধর্মের নামে তোলাবাজি করলে বা ধর্মের নামে যদি আপনি মানুষকে লুটে নেন তাহলে সেটা পাপ নয়। কারণ আমরা দেখেছি রাম মন্দির নিয়ে, যখন রাম মন্দিরে প্রায় 200 কোটি প্রথম বলা হচ্ছিল, টাইমস নাও রিসেন্ট যে স্টিং অপারেশন করেছে সেখানে রাম মন্দিরের টোটাল যে চুরির পরিমাণ প্রায় 1400 কোটি টাকা। তো যাই হোক, সেই স্টিং অপারেশনের ভিডিও আপনারা টাইমস নাও চ্যানেলে দেখতে পারবেন, কপিরাইটেড কন্টেন্ট বলে আমরা আপলোড করতে পারছি না। তো বিষয়টা হচ্ছে যে তারকেশ্বরের মতো একটা জায়গায় যেখানে বিশেষ করে গরিব নিম্নবর্গের মানুষ, সাধারণত ধর্ম বিশ্বাসী মানুষেরা যান, এবং সেখানে শুরু হয়েছে এই ধরনের জালিয়াতি। মানে 100 টাকা 200 টাকা তো মিনিমাম, মানে এর উপরেও আছে। আপনাদের যে ভিডিওটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সেই ভিডিওটা আপনাদের দেখাই। দেখুন বন্ধু, মানে 5 বছর আগে তারকেশ্বর বন্ধের পয়সাতে টিকিট কাটতে নেই, টিকিট কাটতে হচ্ছে পয়সা। এটা নতুন, হ্যাঁ নতুন নতুন সরকার হয়েছে, নতুন নিয়ম হয়েছে। এই যে গরু ছাগলের মতো মানুষগুলো ভিড়ে লাইন দিয়ে আছে বাসের ব্যারিকেডের মধ্যে দিয়ে, আর ভিআইপি লোকেরা টাকা ইয়ে টিকিটটা দেখুন, ঠিক আছে। এবারে এখানে এটা অস্বীকার করছে, বিজেপির নেতারা অনেকে অস্বীকার করছে, কিন্তু তারপরে আপনাদের যেটা দেখাই সেটা আরো ডেঞ্জারাস। আপনাদের অনেকগুলো ভিডিও দেখাবো যাতে বিজেপি বলতে না পারে যে আমি মিথ্যা কোনো ভিডিও দেখাচ্ছি। একাধিক ভিডিও আছে আমার কাছে, কি কথাবার্তা হচ্ছে শুনুন। আমরা
এটা আরেকটা গেল 2 নম্বর। এবার আপনার 3 নম্বরটা দেখাই। তারকেশ্বরে বাবা মহাদেবের নাম করে যে ব্যবসা শুরু হয়েছে, সেই ব্যবসার রিয়েলিটি আজকে তোমাদের কাছে রিভিল করে দেবো। 100 টাকা টিকিট। টাকা দিয়ে ভিআইপি লাইনে ঢুকে শান্তি নেই। আজ 27শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ঠিক আছে? তো তারকেশ্বরের কিছু রিয়েলিটি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার চোখে এসছে, আমার মনে হলো প্রতিবাদ করা উচিত। এই একটা। এবার 4 নম্বর। কি বলবেন? ধর্মের নামে ব্যবসায় কোনো দোষ নেই। রাম মন্দিরে চুরি নিয়ে অজুহাত দিয়েছিল বিজেপি যে যারা চুরি করেছে তারা তো মন্দিরেরই লোক, তারা হিন্দু, ফলে এটা বাকিদের প্রশ্ন করার অধিকার নেই, বাকিরা প্রশ্ন করতে পারেন না। তো যাই হোক, কি বলবেন? তো তারকেশ্বরে শুরু হয়েছে এটা। এবার সবথেকে মজার ব্যাপার হচ্ছে এই তারকেশ্বরে এই প্রোগ্রামকে প্রমোট করার জন্য বিধায়ক সন্তু পান, মানে রিপাবলিক খ্যাত সেই হকার সাংবাদিক ছিলেন, তো তিনি আবার নিজে কাঁধে বাঁকে করে জল নিয়ে গিয়ে অলরেডি সেটা প্রমোট করেছেন, বিভিন্ন বড় বড় গদি মিডিয়া দেখিয়েছে। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, এই ঘটনা নিয়ে কোনো মিডিয়া দেখাচ্ছে না। উল্টে যদি কেউ ওখান থেকে কোনো দর্শনার্থী, যেগুলো কিন্তু সব ডাইরেক্ট দর্শনার্থী, তারা টিকিটও দেখাচ্ছে না 100 টাকার। 100 টাকা হচ্ছে মিনিমাম লাইনটা, এর উপরে আছে 200 আছে, 500 আছে, 1000 আছে, এরকম সব ভিআইপি লাইন আছে। অর্থাৎ ভালো ব্যবসা, এর আগে কোনোদিন এরকম হয়নি। অর্থাৎ আপনি মন্দিরে ঢুকবেন, ভগবানের আশীর্বাদ নিতে যাবেন, পুণ্য অর্জন করতে যাবেন, সেখানে আপনার টিকিট কেটে যেতে হবে। মানে এই কন্ট্রাক্টটা তাদের কে দিয়েছে? মানে সিট তাদেরকে এই কন্ট্রাক্টটা দিয়েছে, ভাই আমার যারা দর্শনার্থী আসবেন তাদের থেকে তোমরা 100, 200, 500, 1000 টাকা করে নেবে, মোটামুটি আমার নাম করে তোমরা ফুলে ফেবে ব্যবসাটা করো না। ভগবানের নিজের পয়সা দরকার। মানে ভগবান কি তার বাচ্চা কাচ্চা নাতিপুতি নিয়ে সন্ধ্যাবেলায় ফুচকা খেতে যাবেন? সেই জন্য ভগবানের টাকা দরকার। মানে ধর্মের নামে ব্যবসাটা এমন একটা লেভেলে গেছে যে আজকে বিজেপি নেতারা অনেক টেম্পেলে ভিআইপি, একজন কমেন্ট করেছেন, অনেক টেম্পেলে ভিআইপি দর্শনের জন্য টাকা নেওয়া হয়, তিরুপতি তিরুমালাতেও নেওয়া হয়, যারা পারবেন না তারা জেনারেল লাইনে যাবেন। বাহ, ভেরি গুড। মানে এই নিয়মটা মানে ভগবানের কাছেও জাতপাত, ধনী গরিব এটা আছে। আচ্ছা, আপনাদেরকে একটু একটা কথা বলি। এই যত ধরুন রাজনৈতিক মিছিল হয়, কোনো কোটিপতি বা লাখপতি লোককে দেখেছেন মিছিলের ওদের মধ্যে পায়ে হেঁটে মিছিল করা বা কোনো নেতার পিছনে ছুটে বেড়ানো? না, তাদের প্রয়োজনই পড়ে না। আর কোনো কোটিপতি লোককে দেখেছেন যে এই যে দিনের পর দিন কাজকর্ম ছেড়ে দিয়ে মন্দিরে মন্দিরে দর্শন করে, কষ্ট করে পাহাড়ে ঠেলে ঠুলে উঠে সেখানে গিয়ে পুজো দিয়ে আসা কষ্টকর লাইফ? না, তাদের প্রয়োজনই পড়ে না, কারণ তাদের অঢেল অর্থ আছে, সেখানে ভগবান নিজে চলে আসবে। মানে এরকম ব্যাপার। আপনারা দেখেছেন যে এই আদানি আম্বানির মতো বড় বড় বিজনেস, তারাও পুজো করতে যান বিভিন্ন জায়গায়, তাদের জন্য স্পেশাল হেলিকপ্টার থাকে, একদম গিয়ে পাহাড়ের চূড়ায় নামিয়ে দেবে, সেখানে গিয়ে ভিআইপি সব দর্শনার্থীদের ছড়িয়ে তাদের জন্য একদম রেড কার্পেট বিছিয়ে ব্ল্যাক কামান্ডো দিয়ে ঘিরে একদম খুব সুন্দর করে পুজো দিয়ে আবার গাইতে চলে যাবেন। অর্থাৎ ভগবানের সাথে তাদের একটা ভালো আছে, মানে কানেকশন আছে আর কি। ঠিক আছে, এবারে যাই হোক, ব্রাদার ইন্ডিয়া হ্যাজ সোল আউট, নাও কলকাতা উইল সেল আউট। বাহ, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই যে সন্তু পান এই বিষয় নিয়ে কি বলছেন? এখনো পর্যন্ত এর কোনো বক্তব্য আসেনি, কিন্তু এখনো পর্যন্ত আমি আরেকটা ভিডিও আপনাদের দেখাই, এটা নিয়ে আরেকটা ভিডিও আপনাদের দেখাই। তো আপনার কি মনে হয়, মানে এই যে যেটা চলছে এটা কতটা, মানে কোথায় গেল ভিডিওটা? হ্যাঁ, এটা নিয়ে যারা যারা পোস্ট করেছেন ফেসবুকে বা ইয়েতে, সেগুলো আবার পোস্টগুলো ডিলিট করে দিচ্ছে, বিজেপি কমপ্লেন করে, পুলিশ কমপ্লেন করে, এইগুলো একটা খবর আছে। আর দ্বিতীয় পরিস্থিতি আপনাদের দেখাই, দেখুন এখানে একটাও, সব গরিব ভিখারি পুণ্য অর্জন করতে যাচ্ছে।
ঠিক আছে, আপনি যদি একের পর এক অবস্থা দেখেন তাহলে এখানে আরেকটা ঘটনা ঘটেছে যে এর মধ্যে গরু ঢুকে গেছিল। মানে একের পর এক এই জিনিসটা চলছে। দেখুন, গরু ছাগলের মতো অবস্থা খারাপ। আপনাদের এইগুলো দেখে একটাও কোটিপতি মনে হয়? সব ভিখারির বাচ্চা। এবং এদের চায় মানে এই ধর্ম ব্যবসায়ী যারা, তারা চায় যে গরিব মানুষগুলো আরো বেশি গরিব থাকুক, আরো বেশি কষ্টে থাকুক, তাহলে ভগবানের কাছে আসবে, মন্দিরে আসবে, সাধু বাবাদের কাছে আসবে, যেটুকু আছে কষ্ট করে রোজগার করেছে তার একটা অংশ তাদেরকে দান করবে পুণ্য লাভের আশায়। কিন্তু দেখুন, যদি সত্যি ভগবান বা ইত্যাদি থাকতো, তাহলে দেবদেবী থাকতো, তাহলে মানুষের এত কষ্ট দেখতে পারতো না, তারা অবশ্যই তাদেরকে হেল্প করতো। ফলে আপনি পয়সাটা দিচ্ছেন, নিশ্চয়ই দেবদেবী তাদের সন্তান বা তাদের নাতিপুতি নিয়ে সন্ধ্যাবেলায় পার্কে বা সিনেমায় বা মাল্টিপ্লেক্সে কিংবা ফুচকা খেতে বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য তাদের পয়সা লাগার কথা নয়, তারা পয়সাটা নেনও না। তো এই যে নতুন ব্যবসা যেটা শুরু করেছে বিজেপি, এবং এটা নিয়ে আপনি বলতে যান তাহলে আপনি হিন্দু বিরোধী, আপনি দেশ বিরোধী। রাম মন্দিরে চুরি হয়েছে, বদ্রীনাথে হয়েছে, কেদারনাথে হয়েছে। বিষয়টা হচ্ছে এখন এই কারণে বড় বড় মন্দিরে বিজেপি নেতারা আর যাচ্ছেন না, কারণ চুরি হয়ে গেলে তখন তার নামে দোষ হবে বলে ভয়ে কেউ আর যাচ্ছেন না। অমিত শাহ রাম মন্দির নিয়ে প্রচুর ক্যাম্পেনিং করেছিল, কিন্তু অমিত শাহ এখনো পর্যন্ত অযোধ্যার রাম মন্দির 2-2.5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত 2-2.5 বছর কোথায় 22-এ হয়েছিল, তো সেই হিসাবে প্রায় 4 বছর হয়ে গেল। অমিত শাহ একবারের জন্য কিন্তু রাম মন্দিরে যাননি, কারণ তিনি বিশ্বাসই করেন না, কারণ তিনি ওটা শুধুমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তো যাই হোক, এই যে তারকেশ্বরের এই ঘটনা নিয়ে অলরেডি সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়েছে কিছু কিছু, কিন্তু এই ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে এবং যাতে সাধারণ মানুষ জানতে না পারে। কিন্তু যখন তারকেশ্বরে কোনো নেতা মন্ত্রী যাচ্ছেন তখন সেটাকে বড় করে টিভিতে গদি মিডিয়া দেখাচ্ছে। রাম মন্দিরও সেম এরকম, যখন তৈরি হচ্ছিল বা উদ্বোধন হচ্ছিল তখন একদম সারা বিশ্বের বড় বড় নেতাদের, শিল্পপতিদের ডেকে অনুষ্ঠান করলেন, কিন্তু রাম মন্দিরের চুরির ঘটনাকে চেপে দেওয়ার জন্য নানা রকম কারসাজি করা হয়েছে। যারা যারা ভিডিও করেছিল সেই ভিডিওগুলো তুলে দেওয়া হয়েছে, সমালোচনা করেছিল। পরবর্তীকালে এর বিরুদ্ধে যারা অভিযোগ করেছিল সেরকম অনেক নেতার বিরুদ্ধে বা সমাজকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে যখন বিষয়টা ধামাচাপা দিতে পারেনি, তারপরে এসআইটি গঠন হয়েছে, তদন্ত হয়েছে। আর লাস্ট এই 1 সপ্তাহ আগে টাইমস নাও চ্যানেলে তারা একটা স্টিং অপারেশন করেছে কয়েক ঘন্টার, এবং সেখানে পরিষ্কার হয়ে গেছে যে চুরির পরিমাণটা 200 কোটি নয়, 1400 কোটি টাকার বেশি। এবং ওখানে যারা ঝাড়ুদার ছিল সেও এখন বিশাল বড় মানে BMW গাড়ি নিয়ে ঘুরছে, প্রচুর সম্পত্তি বানিয়ে নিয়েছে। তো বিষয়টা হচ্ছে মানুষকে ধর্মের নামে ধোকা দেওয়াটা খুব সহজ, এবং এর জন্য খুব একটা শাস্তি খুব একটা হয় না, কারণ ধর্ম বিশ্বাসে আঘাত লেগে যাবে। আপনি ধর্মের নামে ব্যবসা করুন, ধর্মের নামে খুনোখুনি দাঙ্গা করুন, তাতে 7 খুন মাপ। ফলে ধর্ম জিনিসটাই মানে রাজনৈতিক নেতাদের কাছে ভোট কুড়ানোর হাতিয়ার, আর ধার্মিক মানে ধর্ম ব্যবসায়ীদের কাছে এটা টাকা কামানোর হাতিয়ার। এই জিনিসটা চলছে। ফলে তারকেশ্বরের ঘটনাটাই প্রথম নয়, অন্য অন্য জায়গায় বহু জায়গায় এই ঘটনা আমরা দেখেছি যে গরিবদের জন্য সেই গরু ছাগলের মতো ঠেলাঠেলি করে লাইন, আর যারা পয়সাওয়ালা তাদের জন্য একদম রেড কার্পেট বিছিয়ে VIP ট্রিটমেন্ট। তো সেখানেও যদি ভগবানের দরবারে গিয়েও মানুষকে এইরকম বৈষম্যের শিকার হতে হয়, তাহলে রক্ত মাংসের যারা দুর্নীতিবাজ নেতা মন্ত্রী তারা তো মানুষকে চুষে খাবেই। একদিন লিখেছেন, it would be beneficial if you could identify the fake media in Bengal. I don't understand who is fake or who is not. খুব পরিষ্কার। আপনার ফেক মিডিয়ার ক্ষেত্রে আপনি ধরুন আমরা যে তথ্যগুলো দিই সেগুলো সরাসরি মানে গ্রাউন্ড রিপোর্ট রিয়েলিটিতে দিই। শুধু এরকম কারো দিনা যে কেউ সরাসরি কোনো একটা রাজনৈতিক বা ধর্মীয় মোটিভেটেড হয়ে কোনো একটা উগ্রতা ছড়াচ্ছে, তার বেসিক নেই, এবং কোনো একটা ঘটনা যেটার কোনো প্রয়োজন ছিল না সেরকম কিছু একটা ঘটনা ঘটিয়ে একটা সম্প্রদায়কে উত্তক্ত করা, এই ধরনের খবরগুলো বা যে ঘটনা আপনার সহজ পদ্ধতি হচ্ছে, আমি যেভাবে ফেক নিউজটা আইডেন্টিফাই করি মানে কোনো সার্চিং না করে, সেটার একটাই, সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটলে ওই ঘটনায় কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি লাভবান হবে সেই ঘটনা তাহলে সেই দলটাই করিয়েছে। ধরুন এমন কোন একটা ঘটনা ঘটলো যেখানে মানুষের মধ্যে মুসলিম বিদ্বেষ বাড়ানো যাবে, মুসলিমদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা যাবে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত ঘটনা বিজেপি RSS এর লোকেরা ঘটিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে।
এমনকি যে আপনার অনেকে মনে আছে কয়েক বছর আগে উত্তরপ্রদেশে একজন দর্জিকে, মানে টেলার্স, তাকে দুজন মুসলিম যুবক গলা কেটে, ভিডিও করে গলা কেটে তাকে হত্যা করে। এবং তখন সারা দেশ জুড়ে মুসলিমদের বিরুদ্ধে মানে গদি মিডিয়া একদম ছাপিয়ে পড়ে, মুসলিম মানেই হচ্ছে সে টেরোরিস্ট, মুসলিম মানেই সে খুনি। তো এরকম একটা ক্যাম্পেইন চলে। পরবর্তীকালে যে খবরটার গদি মিডিয়া দেখায়নি, পরবর্তীকালে জানা যায় যে মুসলিম যুবক ওরা হচ্ছে আরএসএস এর যে রাষ্ট্রীয় মুসলিম মোর্চা, হ্যাঁ, সেই সদস্য। অর্থাৎ আরএসএস বিজেপির মধ্যেও কিন্তু রাষ্ট্রবাদী মোল্লা আছে এবং সেই রকমই তাদেরই সংগঠনের সদস্য। এবং এটা ইচ্ছাকৃত তারা করেছিল যাতে করে মানে বিজেপির যে হিন্দু মুসলিমের পলিটিক্স সেটাকে সমাজে মানে বিষটা ছড়িয়ে দেওয়া। এরকম বহুবার হয়েছে। যাই হোক, কাশী বিশ্বনাথ বেনারসি স্পেশাল দর্শন প্লেস অফ সুগম দর্শন টিকিট প্রাইস ইজ 200-250 টাকা। কাশী বিশ্বনাথে 250 টাকা। তো এরকমই ব্যবসাটা কিন্তু দারুণ। মানে আমি ভাবছি একটা বয়সে গিয়ে, মানে ধরুন আর যদি 2029 বা 31-এর মধ্যে বিজেপি ক্ষমতা থেকে না যায়, তাহলে আমি ঠিক করেছি যে আমি একটা মন্দির তৈরি করব। মানে সে নিজের গ্রামের একটু জায়গা আছে 2-5 কাঠা, সেটা বিক্রি করব, ব্যাংকের লোন নিয়ে একটা বড় মন্দির তৈরি করব এবং সেখানে দান পেটি রাখবো। এবং সেখানে ঢুকতে গেলে মোটামুটি মিনিমাম 500 টাকা করে থাকবে এবং সবকিছু পুজো পুজো হয়ে যাবে। বেরোনোর সময় প্রত্যেকের হাতে ওই খিচুড়ি, এক বাটি খিচুড়ি, যার দাম হয়তো 15-20 টাকা পড়বে ম্যাক্সিমাম। প্রত্যেককে খিচুড়ি প্রসাদ বলে ওই খিচুড়িটা বিলি করব। পাবলিক খুশ, 500 টাকায় এক বাটি খিচুড়ি। মোটামুটি ভালো লাভ আছে। মানে আমি একটা ভাবছি যে, কারণ এই যে অন্ধভক্তদের নিয়ে ধরুন আমি এই যে চ্যানেলটা চালাই বং নিউজ লাইভ, আমার ব্যবসার মূলধন কিন্তু সেই বিজেপি, আরএসএস, মোদি, অন্ধভক্ত এরা। এবার ধরুন ভারতবর্ষে এরা যদি না থাকে, তাহলে তো আমার এই চ্যানেল কাদেরকে গালাগালি করব, কাদেরকে সমালোচনা করব? তখন আমাকে সরাসরি ময়দানে নেমে গিয়ে এলাকার নেতা মন্ত্রীদের কুকীর্তি কিংবা রাস্তাঘাট পরিষেবা ঠিকঠাক দিচ্ছে না মানুষের, সেই দাবিগুলো নিয়ে হয়তো ভিডিও করতে হবে। কিন্তু তখন অতটা ইন্টারেস্ট থাকবে না মানুষের। কারণ অন্ধভক্তদেরকে চাটতে কিন্তু আমার যেমন ভালো লাগে, দর্শকদেরও ভালো লাগে। কোনো অন্ধভক্তদের চাটাটা খুব ভালো। অনেকে বলে না যে চটি চাটা, আমি না, আমি চটি চাটি না, কিন্তু অন্ধভক্তদের মগজ চাটতে হেভি টেস্টি। মানে ওটা চাটলে আমার দুটো জিনিস হয়। এক হচ্ছে সমাজ থেকে এই ভাইরাসগুলো মুক্ত করার জন্য মানুষকে সচেতন করা যায়, আর 2 নম্বর হচ্ছে এটা করে আমার ইউটিউব বা ফেসবুক থেকে একটা ইনকাম হয়, মানে ওই ডলার ইনকাম হয়, বিজ্ঞাপন আসে তো ওখান থেকে ডলার ইনকাম হয়। ফলে অন্ধভক্ত আমার কাছে পুঁজি। যেমন ধরুন পুরোহিত বা রাজনৈতিক দল, তাদের কাছে যেমন ওটা ধর্ম দিয়ে মানুষকে বোকা বানিয়ে ভোট লুট করা, টাকা লুট করা, ঠিক আমার কাছে অন্ধভক্তদের মগজ খাওয়া এবং ডলার ইনকাম করা, এটাও ব্যবসা। কিন্তু ওরা যেটা করছে ওটা মানুষকে আরো মূর্খ বানানোর জন্য, আমি যেটা করছি মানুষকে সচেতন করার জন্য, এই মূর্খগুলোকে বা অন্ধভক্তগুলোকে সুস্থ স্বাভাবিক সচেতন করার জন্য। ফলে নৈতিকভাবে আমি ভালো জায়গায় আছি, ওরা অসৎ জায়গায় আছে। এবারে বিষয়টা হচ্ছে যে এই যে আমি বলছি যেটা, যে আমি একটা সময় গিয়ে তো মানুষ ফেড আপ হবে। ধরুন আমি একটা সময় করতে করতে দেখছি আর পারছি না, মানে আর মানুষকে সচেতন করা যাচ্ছে না। অন্ধভক্ত বলছে না আমি মরে যাব, না খেয়ে পেয়ে মরে যাব, কিন্তু মরার সময় মোদি মোদি করে মরবো, মানে এরকম। তো সেই লোকটাকে তো আমি আর পারছি না সচেতন করতে। তো আমি ভাবছি যে তারা আমার তৈরি করা মন্দিরে খিচুড়ি খেয়েই মরুক। তো ওইরকম ভাবছি একটা মন্দির, শেষ বয়সে গিয়ে একটা মন্দির তৈরি করবো এবং সেখানে এই মূর্খ আরএসএস বিজেপি করা অন্ধভক্ত বা একদম মূর্খ ধার্মিক যারা ভীতু কাপুরুষ, এই মানুষগুলোকে নিয়ে আমিও ব্যবসা করবো। ওরা করছে তো আমিও করবো। তো ওটাই শেষ জীবনে ভাবছি যে বুড়ো বয়সে যখন আর এত ছোটাছুটি বা এত রাজনীতি যখন অরুচি ধরে যাবে, তখন শেষ বয়সে আমি একটা মন্দির তৈরি করবো, ওই তারকেশ্বরের মতো আর কি, একটা তৈরি করব। সেখানে কোনো একটা বাবার নাম করে দেবো, বা নিজেকেই, আমার দ্বারা হবে না, তো একটা কাল্পনিক একটা দেবতা মূর্তি মাটি থেকে উঠে তারপর সেটা নিয়ে একটা মন্দির বানিয়ে দিলাম, খুব সোশ্যাল মিডিয়া প্রচার করে দিলাম, এবং তারপরে গিয়ে সেখানে দলে দলে ভক্তরা আসবে আর পাগলের মতো তারা পয়সা করবে। আর ওখানে একটা মার্কেট বসিয়ে দেবো, নিজেদের দোকানগুলো ভাড়া দিয়ে দেবো, মাসে কোটি কোটি টাকার ইনকাম, কোটি কোটি টাকা। আপনারা কি বলেন? কি আছে, একজন লিখেছেন, নাও ইফ ইউ আর এ হিন্দু, ইউ আর এ হিন্দু and you are a Hindu. I messaged you on WhatsApp but did not get any reply. I am asking your phone number. প্রথমত হচ্ছে আমার যেটা আমার মেইন নাম্বার, যেটা চ্যানেলেই আছে দেওয়া, আমার চ্যানেলের অ্যাবাউট সেকশনে নাম্বার দেওয়া আছে, দেখুন 9331331333।
এই নাম্বারটা আপাতত ইলেকশনের ভোটের রেজাল্টের পর থেকে বন্ধ রেখেছি। বন্ধ রেখেছি এই কারণে, ফোনে উদম খিস্তি, গালাগালি, হুমকি, তারপরে আমি কোন লোকেশনে আছি সেটা ট্রেস করার সুযোগ, এই সমস্ত কারণে, সিকিউরিটির কারণে আমি ওই নাম্বারটা বন্ধ রেখেছি। কিন্তু হোয়াটসঅ্যাপটা মাঝে মাঝে একটু চালু করি, একটু দরকারি মেসেজ ফেসেজ এলে, কিন্তু কয়েক হাজার নোটিফিকেশন পেন্ডিং হয়ে আছে। ফলে আপনি যদি এখন ওখানে মেসেজ করেন, আমি হয়তো সেই মেসেজ আপডেট হতে হতে 2-3 দিন লেগে যাবে, এত মেসেজ পেন্ডিং হয়ে আছে। তারপরে আবার নর্মাল ফোনের মেসেজে সেখানে কয়েক হাজার মিস কল অ্যালার্টের মেসেজ রয়েছে। তো ফলে এখন ওই নাম্বারে ফোন করে লাভ নেই, কিন্তু যারা ডোনেশন করতে চান তারা অবশ্যই ওই নাম্বারে ডোনেট করবেন, যাতে আমি চ্যানেলটাকে চালু রাখতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমি কলকাতায় নেই, তো ফলে আমাকে বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে। এর মধ্যে দিল্লিতে গেলাম, এর আগে কলকাতায় গেলাম 21শে জুলাই, দিল্লিতে ছাত্র আন্দোলন, ওখানে গিয়ে ভিডিও করলাম। তো এরপরে যত যেখানে আন্দোলন হবে সব জায়গায় আমি সারা ভারতবর্ষেই ঘুরবো। কিন্তু এই যে মুভমেন্ট করার জন্য আপনাদের একটু জানিয়ে দিই, আমি এর মধ্যে কলকাতায় 21শে জুলাই 20 তারিখে গেছি, 21শে জুলাই কভারেজ করেছি। সেখান থেকে আবার দিল্লি চলে গেছি, দিল্লি থেকে আবার কলকাতা, কলকাতা থেকে আবার অন্য একটা জায়গায়। ফলে এই যে লাস্ট 20 তারিখ থেকে এখনো পর্যন্ত আমার প্রায় 45,000 টাকার মতো খরচা হয়ে গেছে শুধু গাড়ি ভাড়া। ফলে খুব চাপ, অন্ধভক্তদের কারণে আমার খরচা একটু বেড়েছে, তাও নিজের সেফটির জন্য চলতে হবে। তো ওই কারণে আপনাদেরকে ডোনেশনের ব্যাপারে বলছিলাম। হাউ ক্যান আই কন্ট্যাক্ট উইথ, হ্যাঁ কি সৌম্যজিৎ হালদার, হ্যাঁ ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে ই করতে পারেন, বাংলায় দীপক ব্যাপারী এই করুন, প্রোফাইল পেয়ে যাবেন, ওখানে গিয়ে মেসেঞ্জারে এই করতে পারেন, মেসেজে কথা বলতে পারেন, ঠিক আছে। আর এই মুহূর্তে আমার বাকি ফোন নাম্বার দেওয়া যাবে না, যাই হোক এই মুহূর্তে কয়েকদিনের জন্য। নাহলে আমার 9331331333 933 133 1333 এই নাম্বারটায় আপনার ফোনপে আছে, আপনার ডোনেশন করতে পারেন। আর আপাতত এই নাম্বারে যোগাযোগ করার মতো নেই, ওটা আপাতত বন্ধ রেখেছি। আর সেকেন্ড একটা নাম্বার আছে, যে নাম্বারটা শুধুমাত্র আমার খুব পরিচিত কাউকে, আমি কেউ ফোন করতে পারে না, আমি হয়তো তাকে কন্ট্যাক্ট করতে পারি। অর্থাৎ ইনকামিংটা বন্ধ রেখেছি, আউটগোয়িংটা চালু রেখেছি। ফলে এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করার খুব সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক। ফেসবুকে গিয়ে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দিতে পারেন কমেন্টে, অথবা মেসেঞ্জারে গিয়ে, ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনি সরাসরি ওখানে মেসেজ করতে পারেন। ওখানে আমি ডাইরেক্ট আপনার সাথে মেসেজে বা ডাইরেক্ট কলে কথা বলতে পারবো। একজন লিখেছেন, এবার এসব মন্দিরগুলোতে করিডোর বানাবে এবং আবার ওরা নিচে মন্দির খুঁজে, যেখানে উন্নতি দেশ মিটার নিচে থাকে আর মেটাল খুঁজে, এরা হ্যাঁ এটাই, এরা মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে, আর বিদেশে মাটির নিচে কয়লা খনি যেগুলো খুঁড়ে বেড়ায়, তেল খুঁজে বেড়ায়। এটাই ব্যাপার, মানে একটা দেশ উন্নতি করতে গেলে যা প্রয়োজন সেটা করে না, উল্টো। আই সেন্ড মেসেজ অন ফেসবুক অ্যান্ড বোথ রিপ্লাই। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কি নাম আছে আপনার? সৌম্যজিৎ হালদার, ঠিক আছে। আমি লাইভ শেষ হয়ে গেলে তারপরে দেখে নেব, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি বলি শুধু তারকেশ্বর নয়, বিভিন্ন জায়গাতেই বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পর বিভিন্ন জায়গায় এই ধরনের তারকেশ্বরের মতো টিকিট সিস্টেম চালু হয়েছে, তোলাবাজি শুরু হয়েছে, এবং বিভিন্ন জায়গায় পার্কিং এর হার বেড়ে গেছে। গাড়ি রাখার পার্কিং যেখানে আগে 10 টাকা ছিল, সে 50 টাকা হয়েছে। এছাড়াও বহু জায়গায়, গতকালই একটা ভিডিওতে দেখছিলাম, সেটা হচ্ছে কোন বড়মার কি আছে, বড়গাছা বলে বড়মার কোন একটা মন্দির আছে, আমি জানি না, কোনোদিন যাইনি, সেখানে পর্যন্ত টিকিট সিস্টেম চালু হয়েছে তারকেশ্বরের মতো। মানে পশ্চিমবাংলায় যতগুলো ভক্তদের দর্শনীয় জায়গা রয়েছে, যেখানে সবথেকে বেশি মানুষ যাতায়াত করেন জল ঢালতে বা দুধ ঢালতে গিয়ে, সময় নষ্ট করেন, পায়ে হেঁটে যান কয়েকশো কিলোমিটার, তো সেই সমস্ত জায়গায় অলরেডি বিজেপি কিন্তু ব্যবসার দোকান খুলে নিয়েছে। ফলে আগামী দিনে বিজেপি পশ্চিমবাংলাটাকে মানে অর্থনৈতিকভাবে যেমন নিংড়ে খাবে, ধার্মিকভাবেও ধার্মিকদের চুষে খেয়ে নেবে, ঠিক আছে। তো আপাতত এটা রাখছি ইনফরমেশনটা দেওয়ার জন্য। আমি জানি না এটা নিয়ে কি ব্যবস্থা নেবে, কারণ এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায়, তারকেশ্বরেতেই এই সন্তু পান, রিপাবলিকের সেই হকার সাংবাদিক, সে ওখানে বিধায়ক হয়েছে। বিধায়ক হওয়ার পরে সে সরকারি মিটিংয়ে দেখলাম কপালে হাতে সারা খালি গায়ে চন্দনের তিলক ফিলক কেটে সরকারি মিটিংয়ে বসেছে, যেটা
সম্পূর্ণই সংবিধান বিরোধী, সেটা শুরু করেছে। মাঝে মাঝেই কখনো লাঙল কাঁধে নিয়ে দৌড়াচ্ছে কৃষি মন্ত্রী হবে বলে, হলো না। তো তারকেশ্বর নিয়ে যে কাজটা চলছে, এই কাজটা কিন্তু খুবই প্যাথেটিক। মানে তারকেশ্বরে মূর্খ সূর্খ মানুষ যান, কোটিপতিরা তো যান না, তাদের কাছ থেকেও এইভাবে টাকা লুট করাটা কি ঠিক? মানে আমি ওইটাই বলি আর কি, যে ভোলে বাবা মানে শিব কি তার ছেলে মেয়েকে নিয়ে, বউকে নিয়ে শপিং মলে জামা কাপড় কিনতে যাবেন, শপিং করতে যাবেন, কি ফুচকা খেতে যাবেন, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাবেন, যে যার জন্য টাকা দরকার? তো টাকাটা নিচ্ছে কেন ভাই? ওখানে পরিষেবা তো সরকার দেয়, সরকার পুলিশ দিচ্ছে, সরকার ব্যারিকেড করে দেয়, ওখানকার পৌরসভা প্রশাসন তারা হেল্প করে, তাহলে আলাদা করে টিকিটটা কেন করছে? এত বছর তো টিকিট লাগেনি। অর্থাৎ এখানে একটা বড় ধরনের আর্থিক দুর্নীতি, তোলাবাজি শুরু হয়েছে, কারণ কয়েক লক্ষ মানুষ সেখানে যান। এবার 100 টাকা 200 টাকা করে আপনি হিসাব করেন কত কোটি টাকার ঘাপলা হচ্ছে ওখানে। মানে একটা শ্রাবণ মাসের ওই মেলাতে মানে একটা সিজনেই মানে কয়েকশো কোটি টাকার ইনকাম। মানে যারা যারা ওর সঙ্গে যুক্ত থাকে সব কোটিপতি হয়ে যাবে রাতারাতি। মানে ধর্ম ব্যবসা একদম ট্যাক্স ফ্রি ভাই, একদম বিন্দাস। তা আমি শেষ বয়সে ওটাই ভাবছি, অন্ধভক্তদের জন্য একজন লিখেছেন, দেন ইভেন দ্য ব্লাইন্ড ডিভোটিস ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, অন্ধভক্তরা এগুলো বুঝতে চায়ও না, বলে লাভ নেই। অন্ধভক্তরা এগুলো বুঝতেই চায় না, আপনি যতই বোঝান। এই যে আমি বলছি তো, বলার জন্য হয়তো বলবে এই শিব কি, আমি শিবকে নিয়ে বললাম যে তিনি কি টাকা ভক্তের কাছে টাকা নিয়ে শপিং মলে যাবেন, ফুচকা খাবেন, ফ্যামিলি নিয়ে সিনেমা দেখতে যাবেন, এই যে কথাটা বলছি, এটা বলা নিয়ে হয়তো আমার বিরুদ্ধে মামলাই ঠুকে দিল একটা। এতে নাকি ওর বিশ্বাসে আঘাত। মানে বিশ্বাসটা এমন জিনিস, তাদের কাছে শক্তিশালী দেবদেবী রয়েছে, ভগবান রয়েছে, তারপরেও আমি তাকে সমালোচনা করছি, তার ভগবানকে সমালোচনা করছি বলে তার নাকি বিশ্বাসে আঘাত লাগবে। আরে ভাই, তোমার কাছে তো ভগবান আছে, তুমি তো শক্তিশালী মানুষ, আমি তো দুর্বল, আমি সমালোচনা করছি তো ক্ষতি তো, ভগবান একটা ছুরি মারলেই আমি ভ্যানিস। তো ভগবানের কাছে কমপ্লেন করো, তুমি আমার বিরুদ্ধে কেন থানায় কমপ্লেন করতে যাচ্ছি? থানা কি দেবতার এজেন্ট নাকি? যাই হোক, বোকা বোকা সব চিন্তা ভাবনা এদের। তো এখনকার মতো রাখছি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। একটা ভালো টপিক আছে, আমি এখন দুপুরে করলাম না, কারণ এখন আমাকে খাওয়া দাওয়া করতে হবে। তারপরে সন্ধ্যাবেলার আজকে ওই 6:30 7টা নাগাদ, 7টা নাগাদ একটা লাইভ করবো। ওই লাইভটা খুব গুরুত্বপূর্ণ, সরাসরি আপনারাও যুক্ত হতে পারবেন, কমেন্ট করতে পারবেন। ফোনে তো পাওয়া যাবে না, তো সরাসরি কমেন্টে প্রশ্ন রাখবেন, আপনারাও যুক্ত হবেন। কোনো বক্তব্য থাকলে অবশ্যই ভিডিও কলেও আসতে পারেন, আমি জয়েন্ট দিয়ে দেবো। যাই হোক, এখন আমাদের রাখছি, সবাই ভালো থাকবেন। আর তারকেশ্বর নিয়ে এই যে দুর্নীতি শুরু হয়েছে, এটা নিয়ে দেখা যাক এটা নিয়ে আর কতদূর যেতে পারে বিজেপি। এবং প্রত্যেককে অনুরোধ করব যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলকে সমর্থন করেন, পুরনো দর্শক যারা সহযোদ্ধা রয়েছেন, প্রত্যেককে অনুরোধ করবো, এই টাইমে একটু আর্থিক সমস্যা চলছে, যেহেতু আমি কলকাতা থাকছি না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি সিকিউরিটির কারণে, তো সেই কারণে কিছু ডোনেশন অবশ্যই দেবেন আপনার সাধ্য মতো। আমার ফোন নাম্বার 9331331333, মানে 933 133 1333। এই নাম্বারে যতটা পারবেন হেল্প করবেন। এখন কয়েক মাস এরকম চলবে। এবার মোটামুটি বিজেপি অলরেডি চাপে পড়েছে, লেজে গোবরে অবস্থা বিভিন্ন জায়গায়। ফলে আর কয়েকটা দিন, তারপরে রাস্তাঘাটে বিজেপির হয়ে গলাবাজি করার মতো কেউ থাকবে না। আপনাদের মনে আছে 2019 পর্যন্ত মোদি হাওয়া ছিল, 2020 পরে করোনার মহামারীর পর থেকে রাস্তাঘাটে আর মোদির পক্ষে বা বিজেপির পক্ষে গলাবাজি করার লোক ছিল না। আমার একটা চায়ের দোকানে বসতাম, আড্ডা দিতাম, সেখানে 2019 পর্যন্ত মানে কান ঝালাপালা করে দিত খালি মোদি ভক্তদের চিৎকার চেঁচামেচিতে। 2020-তে লকডাউনের পরে, করোনার পরে সে সমস্ত মানুষকে আর খুঁজে পাওয়া যায়নি। মানে 20 পর থেকে কেউ এই 25 পর্যন্ত 5 বছর নিশ্চিন্তে ছিলাম, রাস্তাঘাটে অন্তত মোদির হয়ে গলাবাজি করার কাউকে পাইনি। 26-এ জোর করে চিটিংবাজি করে ক্ষমতা আসার পরে এখন হঠাৎ করে গলা শিরা ফুরিয়ে ডিম থেরাপি, মস্তানি, দাদাগিরি শুরু করেছে, তোলাবাজি শুরু করেছে। তো তোলাবাজির প্রচুর খবর আছে, ওগুলো ছোট ছোট ভিডিও আকারে আমি পরে পোস্ট করে দেবো। কিন্তু যেটা চলছে, মানুষ কিন্তু অলরেডি বুঝে গেছে বিজেপির অভিসন্ধি, ষড়যন্ত্র, গরিব মানুষকে মারার সমস্ত রকম পন্থা। ফলে ভালো থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।